একটা বিশাল বৈচিত্র্যময় সমাজকে একসাথে বেঁধে রাখা যায় কিভাবে? একটা শক্তিশালী রাষ্ট্রের জোরে, নাকি সবার একটা মুশতারেকা বিশ্বাসের শক্তিতে? চলুন আজ আমরা এটাই দেখব যে প্রাচীন ভারত কিভাবে এই দুটো সম্পূর্ণ আলাদা পথ ধরে সমাজকে গড়ে তুলেছিল। ভাবুন তো একবার, একটা গোটা উপমহাদেশকে শুধু জয় করাই নয়, তাকে শাসন করা, কাজটা কি বিশাল। ঠিক এই অসম্ভবকেই সম্ভব করার স্বপ্ন দেখেছিলেন প্রাচীন ভারতের প্রথম মহান সাম্রাজ্য মৌর্য সাম্রাজ্যের স্থপতিরা। শুধু সৈন্য দিয়ে তো আর এত বড় একটা সাম্রাজ্য চালানো যায় না, তাই না? এর পেছনে দরকার ছিল একটা নিখুঁত প্ল্যান, একটা প্রশাসনিক ব্লুপ্রিন্ট। চলুন সেই ব্লুপ্রিন্টটাকেই একটু কাছ থেকে দেখা যাক। খ্রিস্টপূর্ব ৩২১ চন্দ্রগুপ্ত মৌর্য যখন এই সাম্রাজ্যটা প্রতিষ্ঠা করেন, তখন উপমহাদেশের ইতিহাসে প্রথমবার এত বড় একটা ঐক্যবদ্ধ শক্তি তৈরি হল। এই যে ম্যাপটা দেখছেন, সম্রাট অশোকের সময় এর বিস্তার দেখুন, প্রায় আজকের গোটা ভারতই এর ভেতরে। সত্যি বলতে কি, এর বিশালতাটা ভাবলেই অবাক হতে হয়। এত বড় একটা মেশিনের পেছনে তো একটা জিনিয়াস ব্রেন লাগে, তাই না? সেই ব্রেনটাই ছিলেন কৌটিল্য, আর তার লেখা অর্থশাস্ত্র ছিল সেই মেশিনের অপারেটিং ম্যানুয়াল। যদিও একে শুধু অপারেটিং ম্যানুয়াল বললে ভুল হবে, এটা তার থেকে অনেক বেশি কিছু ছিল। গুপ্তচর ভিত্তি থেকে শুরু করে ট্যাক্স কখন বাড়াতে হবে, কখন জনগণের মন জিততে হবে, সব কিছুর ডিটেল গাইডলাইন ছিল এতে। এই পুরো কৌশলের মূলে ছিল সপ্তাঙ্গ তত্ত্ব। আচ্ছা, ব্যাপারটা খুব মজার। কৌটিল্য কিন্তু রাষ্ট্রকে একটা যন্ত্র হিসেবে দেখেননি। উনি ভেবেছিলেন রাষ্ট্র হলো একটা জীবন্ত শরীরের মতো, যার 7টা খুব জরুরি অঙ্গ আছে। রাজা হলেন সেই শরীরের মাথা, আর বাকি অঙ্গগুলো মন্ত্রী, জনপদ, দুর্গ, কোষাগার, সেনাবাহিনী আর মিত্র। ভাবুন তো, যে কোনো একটা অঙ্গ বাদ গেলে যেমন শরীরটা অচল হয়ে যায়, ঠিক তেমনই। আর এই আইডিয়াটা কিন্তু শুধু বইয়ের পাতাতেই ছিল না, বাস্তবেও এর প্রয়োগ ছিল। রাজাকে সাহায্য করার জন্য ছিল একটা দারুণ অর্গানাইজড মন্ত্রী পরিষদ। শুধু তাই না, প্রায় 27 জন সুপারিনটেন্ডেন্ট বা অধ্যক্ষ ছিলেন, যারা বাণিজ্য থেকে মুদ্রা ব্যবস্থা মানে A to Z সব কিছু দেখভাল করতেন। মানে পুরো সিস্টেমটাই ছিল হাইলি সেন্ট্রালাইজড আর ভীষণ এফিশিয়েন্ট। আচ্ছা, এত বড় একটা সিস্টেম, এত বড় সেনাবাহিনী, এসব চালানোর জন্য তো প্রচুর টাকা লাগে, তাই না? এখন প্রশ্ন হলো, এত টাকা মৌর্যরা পেত কোথা থেকে? দেখুন, সাম্রাজ্য তো বানানো হলো, কিন্তু সেটা চালানোর খরচ, সেটা তো আরেক বিশাল চ্যালেঞ্জ। তো মৌর্যরা তাদের ট্রেজারি বা কোষাগারটা ভরা রাখত কীভাবে? এখানেই একটা বিশাল পরিবর্তন চোখে পড়ে। মনে করে দেখুন, বৈদিক যুগে বলি নামের একটা ব্যবস্থা ছিল, যেটা ছিল অনেকটা স্বেচ্ছায় দেওয়া উপহারের মতো। কিন্তু মৌর্যরা সেটাকে বদলে দিল। চলে এলো ভাগ, একটা বাধ্যতামূলক আর একেবারে সিস্টেম্যাটিক ল্যান্ড ট্যাক্স। এখান থেকেই বোঝা যায় রাজস্ব আদায়টা কতটা ফর্মাল আর অর্গানাইজড হয়ে গিয়েছিল। সাধারণত এই ভাগ বা ল্যান্ড ট্যাক্সের রেটটা কত ছিল জানেন? উৎপাদিত ফসলের 6 ভাগের 1 ভাগ। আর এটাই ছিল মৌর্য অর্থনীতির বলতে গেলে মূল ইঞ্জিন। তবে ইনকাম কিন্তু শুধু জমি থেকে আসত না, আরও অনেক সোর্স ছিল। যেমন ধরুন, ব্যবসা বাণিজ্যের উপর শুল্ক ছিল, মানে কাস্টমস ডিউটি। সরকারি সেচ ব্যবস্থা ব্যবহার করলে তার জন্য আলাদা ট্যাক্স দিতে হতো। এছাড়া ফরেস্ট ট্যাক্স, রাস্তার টোল, এমনকি কোর্টের জরিমানার টাকাও সরকারি কোষাগারে জমা পড়ত। মানে সব মিলিয়ে এমন একটা সিস্টেম তারা বানিয়েছিল যাতে অর্থনৈতিক কন্ট্রোলটা পুরো তাদের হাতে থাকে। তো আমরা দেখলাম সাম্রাজ্যের কথা, কিন্তু যখন এই বড় বড় সাম্রাজ্যগুলো দুর্বল হয়ে পড়ল, ভেঙে যেতে শুরু করল, তখন কি হলো? তখন মানুষকে একজোট করার জন্য কোনো নতুন শক্তি উঠে এলো। চলুন এবার গল্পের সেই দিকেই যাওয়া যাক। এই টাইমলাইনটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। দেখুন, একদম শুরুতে বৈদিক যুগে ছিল ছোট ছোট উপজাতি। সেখান থেকে মৌর্যরা এসে বানালো একটা বিশাল সেন্ট্রালাইজড রাষ্ট্র। তারপর এলো গুপ্ত সাম্রাজ্য, যাদের সিস্টেমটা ছিল আবার একটু ডিসেন্ট্রালাইজড। আর এরপর 7ম শতক থেকে শুরু হলো একদম নতুন এক খেলা, সামাজিক আন্দোলনের যুগ। যখন রাজা মহারাজাদের তলোয়ারের জোর কমে আসছিল, তখন জন্ম নিচ্ছিল এক নতুন শক্তি। সেটা হলো মানুষের ব্যক্তিগত বিশ্বাসের শক্তি। ভক্তি আর সুফি আন্দোলনের মতো স্রোতগুলো সমাজের একদম সাধারণ মানুষের ভেতর থেকে উঠে এলো। তারা এমন একটা ঐক্য তৈরি করল, যা তলোয়ার দিয়ে নয়, বরং মন আর হৃদয় দিয়ে গড়া। এই টেবিলটা দেখুন, এখানে ভক্তি আর সুফি আন্দোলনকে পাশাপাশি রাখা হয়েছে। লক্ষ্য করলে দেখবেন দুটোর উদ্দেশ্য কিন্তু অনেকটা একই ছিল, সমাজের গোড়ামিগুলোকে চ্যালেঞ্জ করা আর সাধারণ মানুষের কাছে পৌঁছানো। যেমন ভক্তি আন্দোলন সরাসরি জাতপাতের বিরুদ্ধে কথা বলেছে, আর সুফিরা ধর্মের বিভেদ ভুলে সবার এক হওয়ার কথা বলতেন।
আর সবচেয়ে বড় মিলটা কথায় জানেন, দুপক্ষই সংস্কৃত বা ফার্সির মতো কঠিন ভাষা ছেড়ে মানুষের মুখের ভাষায় কথা বলতো। ফলে আধ্যাত্মিকতার দরজাটা সবার জন্য খুলে গিয়েছিল। এই যে বিভিন্ন বিশ্বাস আর সংস্কৃতি মিলেমিশে এক হয়ে যাচ্ছে, এই প্রসেসটাকেই বলে সিনক্রেটিজম বা সমন্বয়বাদ। ভক্তি আর সুফি আন্দোলন ঠিক এটাই করেছিল, একটা অসাধারণ মিশ্র সংস্কৃতি তৈরি করেছিল। এর সবচেয়ে ভালো উদাহরণ কে হতে পারেন? গুরু নানক। তার শিক্ষায় কিন্তু এই দুটো ধারার প্রভাবই খুব পরিষ্কারভাবে দেখা যায়। তো এত সব তো গেল ইতিহাসের কথা, কিন্তু প্রশ্ন হল এই হাজার হাজার বছর আগের ঘটনাগুলো আজকের ভারতকে কিভাবে প্রভাবিত করে। চলুন এই আলোচনার শেষ অংশে আমরা সেই যোগসূত্রটাই খুঁজে বের করি। মৌর্যরা যে একটা অর্গানাইজড ট্যাক্স সিস্টেম বা পাবলিক ওয়েলফেয়ারের আইডিয়া নিয়ে এসেছিল, আজকের ভারতের প্রশাসনিক বা রাজস্ব আইনের ভিত্তি কিন্তু সেখানেই তৈরি হয়েছিল। বলা যেতে পারে সেই প্রাচীন কাঠামোরই একটা প্রতিধ্বনি আজও আমাদের প্রশাসনিক করিডোরে শোনা যায়। আর অন্যদিকে ভক্তি আর সুফি আন্দোলন, তাদের সেই সবাইকে আপন করে নেবার মানসিকতা, সাধারণ মানুষের ভাষায় কথা বলা, এগুলোই তো আজকের ভারতের ডাইভার্স আর সিনক্রেটিক কালচারের ভিত গড়ে দিয়েছে। আমাদের যে বিভিন্ন আঞ্চলিক সাহিত্য, তার পেছনেও এই আন্দোলনগুলোর বিশাল অবদান আছে। ভারতের এই যে বহুত্ববাদী পরিচয়, তার অন্যতম ভিত্তি হল এই আন্দোলনগুলো। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই দাঁড়ায়, তাই না? আজকের দিনে আমাদের সমাজকে আসলে কোনটা বেশি বেঁধে রাখে, রাষ্ট্রের তৈরি করা আইন আর সিস্টেম, নাকি মানুষের সাথে মানুষের সেই হৃদয়ের সংযোগ?